নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, বর্তমান পৃথিবীর অর্থনৈতিক ঝড় ঝঞ্ঝা সংকটের মধ্যে আমরা যখন সবাই নিজেদেরকে বেশ বীতশ্রদ্ধ এবং সেই সঙ্গে আপ্লুত বোধ করছি, সেই সময় হাসির মধ্যে প্রাঞ্জলতা খুঁজে পেতে মনে হলো হাসির রাজা সেই শিবরাম চক্রবর্তীর কাছেই ফিরে যাবার কথা। তাই আজকের আসরে আমার নিবেদন শিবরাম চক্রবর্তীর একটি ছোট গল্প, মন্টুর মাস্টার। বিএ পাশ করে বসে আছে মিহির। কি করবে কিছুই স্থির নেই। এমন সময় দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালির। কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাশ গৃহশিক্ষক চাই। আহার ও বাসস্থান দেওয়া হইবেক, তাছাড়া বেতন মাসিক 30 টাকা। বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির। এই রকমই একটা সুযোগ খুঁজছিল সে। খাওয়া থাকাটা অমনি হবে, তাছাড়া 30 টাকা মাস মাস কিছু কিছু বাড়িতেও পাঠাতে পারবে। মেয়েটাও পড়া হবে, সেই সঙ্গে সিনেমা ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচারও অভাব হবে না। একবার তার মনে হলো এই বিজ্ঞাপনটা এর আগেও যেন দেখেছে সে, ওই আনন্দবাজারেই। হ্যাঁ, প্রায়ই সে দেখেছে। গত বছরও দেখেছিল। তখনই তার ইচ্ছে হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিএ পাশ করেনি। খুব সম্ভব ছেলেটি একটি গবাকান্ত, তাই বেতন ভারী দেখে কেউ এগোলেও ছেলে আবার তার চেয়ে ভারী দেখে পিছিয়ে পড়ে। সে কিন্তু পেছবে না, প্রাণপণে পড়াবে ছেলেটাকে। পড়াতে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবুও। 30 টাকা কম টাকা নয়। তার জন্যে গাধা পিটিয়ে মানুষ করার বেশি কথা কি, মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। ভদ্রলোক অতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন নাকি? বিকেলেই মিহির সেই ঠিকানায় গেল। বিয়ের সার্টিফিকেটটা সঙ্গেই নিয়ে গেছিল, কিন্তু ভদ্রলোক তা দেখতেও চাইলেন না। কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাদমস্তক। মিহিরই যেন মিহিরের সার্টিফিকেট। তো মিহির খুশি হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো বাপু। মিহির ইতস্তত করে। জামা খুলতে হবে কেন? বুঝতে পারে না সে। আপত্তি আছে তোমার? না না। মিহির জামাটা খুলে ফেলে। 30 টাকার জন্য জামা খোলা কেন? যদি জামাই হতে হয় তাতেও রাজি। তুমি এক্সারসাইজ করো? ওই একাধটু। বেশ বেশ। ভদ্রলোককে একটু চিন্তান্বিত দেখা যায়। মিহির ভাবে, এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা খোয়ালো না তো। নাই বলতো কথাটা, কিন্তু কি করেই বা সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের উপর এমন চটা। কিন্তু এও তো ভারী আশ্চর্য, সে গ্র্যাজুয়েট কিনা, কোন বছরে পাশ করেছে, এসবের কিছুই তিনি জিজ্ঞাসা করছেন না। আরেকটা কথা খালি জিজ্ঞাসা করব তোমায়। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে। এইবার বোধহয় সেই প্রশ্নটা আসবে, আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে সে বিয়েতে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে। ভদ্রলোক মিহিরকে আরেকবার ভালো করে দেখে নিয়ে বললেন, তোমার শরীরটা নেহাত মন্দ নয়, তো ওজন কত তোমার? ওজন? আকাশ থেকে পড়ে মিহির। অবশেষে কি না এই প্রশ্ন? তা প্রায় 2 মণের কাছাকাছি। বেশ বেশ, কিছুদিন টিকতে পারবে তুমি, আশা হয়।
কি বলিস মন্টু, তোর এই মাস্টার মশাই কিছুদিন টিকে যাবে? কি মনে হয় তোর? মিহিরের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল। সে সায় দিল, হ্যাঁ বাবা, এই মাস্টার মশাইয়ের গায়ে অনেক রক্ত আছে। ভদ্রলোক অবশেষে তাঁর রায় প্রকাশ করলেন। কিছুদিন টেকা আসার কথা, বেশ কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার। যাক, সবই শ্রী ভগবানের হাত। মন্টু বাধা দিল, ভগবানের হাত নয় বাবা, শ্রী ছাড়। চুপ! কথার ওপর কথা কস কেন? কিছু বুদ্ধি শুদ্ধি হলো না তোর? হ্যাঁ দেখো বাবু, পড়াশোনার সঙ্গে এটিকে একটু একে শেখাতে হবে। পিতা মাতা গুরুজনদের কথার উপর কথা বলা, অতিরিক্ত হাসা, এইসব মহৎ দোষ সারাতে হবে এর। তবে আজ থেকেই ভর্তি হলে তুমি 30 টাকাই বেতন হলো, মাসের 1 তারিখেই মাইনে পাবে। কিন্তু একটা শর্ত আছে, পুরো 1 মাস না পড়ালে, এমনকি একদিন কম হলেও 1 টাকাও পাবে না তুমি। 5 দিন 10 দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটার ছেড়ে চলে গেছে। সেরকম হলে আমি বেতন দিতে পারি না, সে কথা আমি আগেই বলে রাখছি। মন্টু বলল, একজন কেবল বাবা 29 দিন পর্যন্ত ছিলেন, আরেকটা দিন যদি কোনো রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। থাম! তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসো গে, আজ সন্ধ্যে থেকে ইয়োগে পড়াবে। মন্টু, যা মাস্টার মশাইয়ের ঘরটা দেখিয়ে দে, আর ছোট্টু রামকে বলে দে বেতন নিবারককে মাস্টার মশাইয়ের ওই বিছানাটা পেরে দিতে। আগাগোড়াই অদ্ভুত ঠেকছিল মিহিরের, কিন্তু 30 টাকা, একসঙ্গে 30 টাকা মাসের 1 তারিখে পাওয়াটাও কম বিস্ময় নয়। চিরকাল মাস গেলে টাকা দিয়েই সে এসেছে, কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা। এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে। এই অনির্বচনীয় বিস্ময়ের প্রত্যাশায় ছোটোখাটো বিস্ময়গুলো সে গা থেকে ঝেড়ে ফেলল। সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল। বেশ ঘরখানি দিয়েছে তাকে, ভারী পছন্দ হলো তার। এমন সাজানো গোছানো ঘরে এর আগে থাকেনি কখনো। একধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক বেশ পরিষ্কার। একটা ছোট বুককেসও আছে, তার বইগুলো সাজিয়ে রাখলো তাতে। আর একধারে পড়াশোনার টেবিল, তার দুধারে দুটো চেয়ার। বুঝলো এই ঘরেই পড়াতে হবে মন্টুকে। সবচেয়ে সে চমৎকৃত হলো নিজের বিছানাটা দেখে। ঘরের একপাশে একখানা খাট, তাতেই তার শোবার বিছানা। চমৎকার গদি দেওয়া, তার ওপর তোষক, তার ওপরে ধপধপ করছে সদ্য পাট ভাঙা বোম্বাই চাদর। ভারী ভদ্রলোক এরা। না, কেবল ভদ্র বললে এদের অপমান করা হয়, যথার্থই এরা মহৎ লোক। সত্যি খাটে শোবার কল্পনা তার ছিল না। জীবনে কখনো সে গদি মোড়া খাটে শোয়নি। আনন্দের আতিশয্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায়। আহ, কি নরম! আজ খুব আরামে ঘুমানো যাবে। খেয়ে দিয়ে সে তো এসেছেই, আজ আর কোনো কাজ নয়, এমনকি মন্টুকে পড়ানোও না। আজ খালি ঘুম, তোফা একটা ঘুম, বেলা 8টা পর্যন্ত। মন্টু এলো বইপত্র নিয়ে। তো মিহির প্রস্তাব করল, এসো খাটে বসে পড়াই। না স্যার, আমি ও খাটে বসবো না। মিহির বিস্মিত হলো, কেন এমন খাট? আপনি মাস্টার মশাই গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে? বাবা বারণ করেছেন আমায়। ও তাই? আচ্ছা তাহলে চলো চেয়ারেই বসি গে।
ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসল। হ্যাঁ, কিন্তু যাই বলো, এই বেশ বিছানাটাই তোমাদের, হ্যাঁ, ভারী নরম, বেশ আরাম হবে ঘুমিয়ে। আচ্ছা, দেখি তোমার বই। বিনস, হ্যাঁ, তা বিনস মানে জানো? মন্টু ঘাড় নাড়ে, তার মানে সে জানে না। বিনস মানে বরবটি। বরবটি এক রকমের সবজি, তরকারি হয়, আমরা খাই। বিনস দিয়ে একটা সেন্টেন্স করো দেখি, পারবে? মন্টু ঘাড় নেড়ে জানায় হ্যাঁ। তারপর অনেক ভেবে বলে, আই হ্যাড বিন দেয়ার। মিহির অত্যন্ত অবাক হয়। এ আবার কি? এতক্ষণে সে বুঝতে পারল কেন সব মাস্টার পালিয়ে যায়। গবাকান্ত বলে গবাকান্ত। মরিয়া হয়ে সে জিজ্ঞাসা করে, আরে তার মানে কি হলো? মন্টুও কম বিস্মিত হয় না। তার মানে তো খুব সোজা স্যার, আপনি বুঝতে পারছেন না? সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার। আমার ছিল বরবটি সেখানে, সেইটা ঘুরিয়ে ভালো বাংলায় হবে সেখানে আমার। আরে থামো থামো থামো, আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না আমাকে। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে। তো তবে আপনি যে বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন? মিহির সন্দেহ প্রকাশ করে। হ্যাঁ, মানে খুব সম্ভব তাই ছিলে তুমি। আচ্ছা, বিন আর বিন কি এক জিনিস হলো? বানানের তফাত দেখছো না? এ বিন, BEEN হলো বি ধাতুর ফর্ম। বাধা দিয়ে মন্টু বলে, হ্যাঁ বুঝেছি স্যার, আর বলতে হবে না। অর্থাৎ কি না, এ বিন হলো মৌমাছির চেহারা। বি মানে মৌমাছি, আর ফর্ম মানে চেহারা। আমি জানি। বিস্ময়ে হতবাক মিহির শুধু বলে, জানো তুমি? হ্যাঁ, আজ সকালেই জেনেছি। আপনি চলে যাবার পর বাবা বললেন তোর নতুন মাস্টার মশাইয়ের বেশ ফর্ম, তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বললে, আমার চেহারা ঠিক মৌমাছির মতো? জানতাম না তো। কিন্তু সে কথা যাক। যে বিনস মানে বরবটি, তা দিয়ে সেন্টেন্স হবে এই রকম, পিজেন্টস গ্রো বিনস। অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটি চাষ করে, বরবটি ফলায়। বুঝলে এবার? মন্টু ঘাড় নেড়ে জানায় বুঝেছে। অতটা ঘাড় নেড়ো না, ভেঙে যেতে পারে। তোমার তো আর মৌমাছির চেহারা নয় আমার মতো, না? বেশ, বুঝেছ যদি, তো এইরকম আরেকটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর মুখ নড়ে, কিন্তু মুখ ফুটে কিছু বার হয় না। মিহির হতাশ হয়ে বলে, পারলে না? এই ধরো, যেমন আওয়ার কুক কুকস বিনস। আমাদের ঠাকুর বরবটি রাঁধে। এখানে তুমি কুক কথাটা দুরকম ব্যবহার পাচ্ছ, হ্যাঁ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা, আরেকটা সেন্টেন্স করো দেখি। এতক্ষণে বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়ে এসেছে মন্টুর। সে এবারে চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিনস। হ্যাঁ, বলো কি? আমরা সবাই মানুষ, বরবটি বরবটি মানুষ? কেন, বাবাকে অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিনস। মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির। অর্থাৎ বসে তো ছিলই, মাথায় হাতটা দেয় কেবল। দিনের পর দিন, মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে তাকে। ওহ, এই জন্যেই মাস্টাররা টিকতে পারে না,
আরে কি করে টিকবে? পড়াতে আসে, কুস্তি করতে তো আসা নয়। রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয় তাহলে তো সে গেছে। তাহলে তাকেও পালাতে হবে টিউশনির মায়া ছেড়ে, 30 টাকার মায়া কাটিয়ে নরম গদির আরাম ফেলে। না, সে কিছুতেই পালাচ্ছে না। একজন 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একদিন টিকতে পারলে 30 টাকা পেত, কিন্তু একটা দিনের জন্য 1 টাকাও পেল না। বোধহয় তার কেবল পাগল হতেই বাকি ছিল। পাগল হয়ে যাবার ভয় পালিয়েছে। আর একটা দিন পড়াতে হলেই পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়েই সেই পালিয়ে গেছে হয়তো। নইলে 30টা টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? কি সর্বনাশ! ভাবতেও তার হৃৎকম্প হচ্ছে। না, সে কিন্তু চাকরিও ছাড়বে না, পাগলও হবে না, তার দৃঢ় প্রতিজ্ঞা। মন্টু যা বলে বলুক, না পড়ে না পড়ুক, বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, মন্টুকে সে বই খুলে পড়িয়ে যাবে, এই মাত্র। ওকে নিয়ে সে মোটেই মাথা ঘামাবে না। আর মাথাই যদি না ঘামায়, পাগল হবে কি করে? নির্বিকারভাবে সে পড়াবে, কোনো ভয় নেই তার। তার গবেষণায় বাধা পড়ে। মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসে, বেতন নিবারক বিছানা এর ইংরেজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা? সেটা আবার কি? সে একটা জিনিস, বলুন না, ইংরেজিটা জেনে রাখা দরকার। আরে ওরকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে না কি, হয়ে রয়েছে, আপনি জানেন না তাহলে ওর ইংরেজি? সেই কথা বলুন। ওর ইংরেজি হবে পে সেভিং বেড। মন্টু সন্দেহ প্রকাশ করে। সেভিং মানে তো কামানো। ছোটুরাম আমাদের চাকর, সে বেতন কামায়। বেতন নিবারককে শোয়ে না তো সে। তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে, কিন্তু কিছুতেই সে শোয় না। আরে সেই জন্যেই তো এই চাকরটা টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করেন তাই। কি সব হেয়ালি বকছে ছেলেটা? মাথা খারাপ না কি এর? হ্যাঁ, যাক, ওসব ভাববে না সে। সে প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না এদের ব্যাপারে। আরে একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না। নিঘাত পাগল হতে হবে। না না, আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো গেল। কেবল মাথা কেন, সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায়। আজ এই পর্যন্তই থাক। মন্টুকে সে বিদায় দিল। যাক, আজকের মতন তোমার ছুটি। এইবার একটা তোফা নিদ্রা নরম গদির বিছানায়। দুবার বউবাজার আর বাগবাজার করেছে আজ। অনেক হাঁটা চলা হয়েছে। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাত্রে সে খাবে না বলেই দিয়েছে। এক বন্ধুর বাড়িতেই খাওয়াটা সেরেছে বিকেলে। ব্যাস, সুইচ অফ করে এখন শুলেই হয়। নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহিরের চোখ বুজে এলো। নিদ্রার রাজ্যে সবে মাত্র প্রবেশ করেছে সে। এমন সময় তার মনে হলো সর্বাঙ্গে কে যেন 1000 ছুঁচ বেঁধিয়ে দিল একসঙ্গে। আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। বাতি জেলে দেখে, সর্বনাশ! সমস্ত বিছানায় কাতারে কাতারে ছারপোকা, ছারপোকা আর ছারপোকা। হাজারে হাজারে, লাখ লাখ, গুণে শেষ করা যায় না, শুধুই ছারপোকা। এতক্ষণে বেতন নিবারক বিছানার মানে সে বুঝতে পারল কেন মাস্টাররা টেকে না। ও বাবা, কেবল ছাত্রই নয়, ছারপোকাও আছে তার সাথে। ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবু যে ভদ্রলোক 29 দিন যুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না, ছেড়ে পালাতে হলো যাকে, তিনি একজন শহীদ পর্যায়ের, সন্দেহ নেই।
30 টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়েই ছেলে পড়ানো? না, ভদ্রলোক কেবল উদার আর মহৎ নন, বেশ রসিক লোকও বটেন তিনি। মায়া দয়া নেই একটুও, একেবারে অমায়িক। ভীতি বিহ্বল চোখে সে ছারপোকা বাহিনীর দিকে তাকিয়ে রইল। গুণে শেষ করা যায় না, ও কি মেরে শেষ করা যাবে? আর সারা রাত ধরে যদি ছারপোকাই মারবে তো ঘুমোবে কখন? না, চেয়ারে বসেই আজ কাটাতে হলো গোটা রাতটা। আলো দেখা মাত্র ছারপোকাদের মধ্যে বেশ চাঞ্চল্য পড়ে গেছিল। 2-3 মিনিটের মধ্যে তারা কোথায় আবার মিলিয়ে গেল। মিহির ভাবল, ভাবস, এরা রীতিমতো শিক্ষিত দেখছি। যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনি কুচকাওয়াজ করে চলে গেল। আধুনিক যুদ্ধের কায়দা কানুন সব এদের জানা দেখা যাচ্ছে। কোথায় গেল বেটারা? সদ্য পাট ভাঙা ধবধবে চাদরের এক কোণ তুলে দেখে তোষকের গদির খাঁজে খাঁজে থুক থুক করছে ছারপোকা, অন্যধারেও তাই। আর বেশি সে দেখল না, কি জানি এখন থেকেই যদি তারা মাথা খারাপ হতে থাকে। চেয়ারে গিয়ে বসলো, কিন্তু ভয়ে আলো নিবল না। কি জানি যদি ব্যাটারা সেখানে এসেও তাকে আক্রমণ করে, বলা যায় না কিছু। পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন, বেশ ঘুম হয়েছিল রাত্রে? হ্যাঁ খাসা। আরে অমন বিছানায় ঘুম হবে না, বলেন কি আপনি? ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, বেশ বেশ, ঘুম হলেই ভালো। জীবনের বিলাসী হলো ঘুম। আর বেসন হলো বেগুনি, না বাবা? তা তোমার ঘুমটা বোধহয় বেশ জমাট, ঘুমিয়ে আয়েস পাও খুব। আগে সে কথা আর বলবেন না। একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে না পাশের বাড়ি চলে গেছিলাম, কিন্তু মোটেই তা টের পাইনি। বলো কি? আমাদের বাড়ি বর্ধমানে। আরে শুনেছেন বোধহয় সেখানে বেজায় মশা, তো মশারি না খাটিয়ে শোয়ার জো নেই। তা একদিন পাশের বাড়িতে না খুব দরকারে ডেকেছিল আমাকে, কিন্তু ভুলে গেছিলাম কথাটা। যখন শুতে যাচ্ছি তখন মনে পড়লো, কিন্তু অনেক রাত হয়ে গেছে, অত রাত্রে কে যায়, আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে ততক্ষণ। আমি করলাম কি, সে রাত্রে আর মশারিটা কাটালাম না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো মশারি, আরে বলবো কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি। দারুণ বিস্মিত হলেন ভদ্রলোক। কিরকম? আরে মশাই টেনে নিয়ে গেছে মশাই। আরে সেই জন্যই তো মশারিটা খাটাইনি। রাত বিরেতে অনায়াসে পাশের বাড়ি যাওয়ার ওইটাই সহজ উপায় কিনা। ভদ্রলোক বেজায় মুষড়ে পড়লেন যেন। মশাতেই যখন কিছু করতে পারেনি তখন কিসে আর কি করবে তোমার? তুমি দেখছি টিকেই গেলে এখানে। মিহির বলল, আমার কিন্তু একটা নিবেদন আছে। কয়েকটা টাকা আমাকে দিতে হবে আগাম। ছারপোকার অর্ডার দেব। ছারপোকার অর্ডার? কেন, সে আবার কি হবে? ও, আপনি জানেন না বুঝি? আরে ছারপোকার মতন এমন মস্তিষ্কের উপকারী মেমোরি বাড়ানোর মহৌষধি আর নেই। বিলেতে ছারপোকার চাষ হয় এই জন্যে। আরে গাধা ছেলে সব দেশেই আছে তো, তাদের কাজে লাগে। একটু থেমে সে আবার বললে, আমার এক বন্ধু আছে, সেই ব্যবসাতেই লেগে পড়েছে। রেলগাড়ির ফাঁক ফোকর থেকে সব ছারপোকা সে টেনে বার করে নেয়। সাগ্রহে ভদ্রলোক প্রশ্ন করলেন, কিরকম কিরকম? বিলেতে ছারপোকার চাষ হয়, দাম দিয়ে কেনে লোকে, হ্যাঁ, আমদানি রপ্তানি হয়, তুমি জানো? আমি বেচতে পারি, 1000 লাখ লাখ যত চাও। আরে বেচুন না, আরে আমি কিনে নেবো, আমার নিজের কাজে লাগবে। ছারপোকার রক্ত ব্রেনের ভারী উপকারী। একটা ছারপোকা ধরে নিয়ে না এমনি করে মাথায় টিপে মারতে হয়। এই রকম 1000 লাখ লাখ ছারপোকার রক্তে 1 ছটাক ব্রেন, সঙ্গে সঙ্গে ব্রেন। বিয়ে পাশের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি, সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না হয়ে আর যাই না। এমন সময় এক বিলেতি কাগজে ছারপোকার উপকারিতা পড়া গেল।
অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যা ছারপোকা ছিল সব সদ্ব্যবহার করলাম। পরীক্ষা দেওয়ার তখন মাত্র 3 দিন বাকি। তারপর ফল যা পেলাম না, নিজের চোখেই দেখুন, আমার কাছেই আছে। এই বিএ পাশ করলাম উইথ ডিস্টিংশন, ফার্স্ট ক্লাস উইথ। কাল থেকেই সে ব্যগ্র হয়েছিল। এখন সুযোগ পেতেই সার্টিফিকেটখানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোকের চোখ দুটো ছানা বড়ার মতো হয়ে উঠল বিস্ময়ে। সত্যিই একটা কথাও মিথ্যে নয়। পাস্ট উইথ ডিস্টিংশন লেখাই রয়েছে। বটে, এমন জিনিস ছারপোকা কে জানতো? পয়সা খরচ করে ছারপোকা কিনতে হবে না, তোমার বিছানাতেই রয়েছে। হাজার হাজার লাখ লাখ যত চাও, তোমার ভয়ানক গম বলে জানতে পারোনি। এতক্ষণ কেন বলেননি আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতাম। এবেলা আমার নেমন্তন্ন আছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে, নইলে এক্ষুনি যাক দুপুরে ফিরেই ওগুলো সদ্ব্যবহার করব, তারপর পড়াতে বসবো মন্টুকে। মিহির চলে গেল, পিতা পুত্রে চাওয়াচাই হলো। অবশেষে মন্টুর বাবা বলেন, এই ছারপোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে, অনেক দিনই কথা মনে হয়েছিল আমার। এই ছারপোকার ব্রেনটা একবার ভাব দেখি। অবাক হয়ে যাবি তুই। খোঁজ করে এসে কামড়েছে, তক্ষণি উঠে দেশলাই জাল, আর পাবি না তাকে। কোথায় যে পালিয়েছে তার পাত্তা নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা। আরে এটা কি কম ব্রেন? আরে এ ব্রেন তো ওদের ওই রক্তেই। কেননা মাথা তো নেই ওদের, গাই ওদের সব ব্রেন। ঠিক বলেছি মিহির। তুই কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। আর তারপর ছারপোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধও তো কম নয়। ছারপোকা বিস্তারের সাথে সাথে শিক্ষার বিস্তার বাড়ে। ট্রামে, বাসে, সিনেমায় যেমন ছারপোকা বেড়েছে, তেমনি হু করে খবরের কাগজের কাটতিও বেড়ে গেছে। এই তো সেদিন বায়োস্কোপে আমাদের সামনেই 4.5 আনার সিটে একটা কুলি বসেছিল। তো তোর মনে পড়ে না মন্টু? হ্যাঁ বাবা। সে তো লেখাপড়া কিছুই জানে না, তো 2 মিনিট না বসতেই 2 পয়সা খরচা করে একখানা আনন্দবাজার কিনে আনলে সে। এতে শিক্ষা বিস্তার হলো নাকি? মন্টু তুই কি বলিস তুই? হ্যাঁ বাবা। চল তবে এক কাজ করি গে, তোর মাস্টার মশাই ফেরার আগে আমরাই ছারপোকাগুলোর সদ্ব্যবহার করে ফেলি। আরে ব্রেন তো তোরও দরকার আর আমারও। মেমারিটাও দিন দিন কেমন যেন কমে আসছে। সেদিন শ্যামবাবুকে মনে হলো গোবর্ধন বাবু, আর গোবর্ধন বাবুকে মনে হলো হারাধনকান্ত। এই তো ভালো কথা নয় রে মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। সন্ধ্যের পরে ফিরল মিহির। কাল সারা রাত ঘুম নেই। তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিটে এতই ক্লান্ত হয়েছে যে ঘুমোতে পারলে বাঁচে। আজ সে আলো জ্বালিয়েই শোবে, আলো দেখে যদি না আসে ব্যাটারা। এখন নম করে মন্টুকে খানিকক্ষণ পড়ালেই ছুটি। মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটা একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই নতুন ধরনের এসেন্স টেসেন্স মেখেছ নাকি কিছু? ভারী গন্ধ আসছে তোমার গা থেকে। মিহির জিজ্ঞাসা করল। গা নয় স্যার, মাথার থেকে। কিসের গন্ধ? বেজাই খোঁজবাই দিচ্ছে। ছারপোকার। আপনি চলে যাবার পর বাবা আর আমি দুজনে মিলেই না বেতার নিবারকের যত ছারপোকা ছিল সব শেষ করেছি। ছোট্টুরামকেও বলা হয়েছিল, কিন্তু সে ব্যাটা মোটেই ব্রেন চায় না। বলে যে বীরেন সে ক্যা কাম। আর একটাও ছারপোকা নেই আপনার বিছানায়। হি 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 হি। হ্যাঁ? সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে পড়ে শটান চিৎপটাং। মন্টু তো হতভম্ব। দারুণ সেই চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে আসেন। কি হয়েছে রে মন্টু, কি হলো?
এই ছাড়পোকা নেই শুনে মাস্টারমশাই অজ্ঞান হয়ে গেছেন। আর তা তুই বলতে গেলি কেন? বারণ করলাম না তোকে। আরে অতগুলো ছাড়পোকার ব্রেনের শোক। তা আমি কি করে জানবো যে উনি অমন করবেন? আমি কিছু বলিনি। উনি কি করে গন্ধ পেলেন উনিই জানেন। মুখে জল ছিটলে জ্ঞান হয় শুনেছি। ছিটবো বাবা? অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে বের হয়, মন্টুর বাবা বললেন, আরে কাজ নেই, জ্ঞান হলে যদি কামড়ে দেয় রে, ওই দেখ বিড়বিড় করছে। মিহির তার শোক সামলে উঠল পরদিন 8:30টায়। ষাঁড়ের মতন সারা রাত এক নাগাড়ে নাক ডাকবার পর। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org GOLPOKOTHARASOR.org